সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট দুনিয়ায়। এই দুনিয়া হয়তো তোমাকে হাসাবে, নয়তো তোমাকে কাঁদাবে, নয়তো তোমাকে ভালোবাসতে শেখাবে, তোমাকে নিয়ে যাবে সেই কল্পনার রাজ্যে। তোমরা প্রস্তুত তো? চলো যাওয়া যাক ইটস মিয়ানের সাথে। আলভিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়ে গেল। আলভি কিছু বলতে যাবে তার আগেই অলি নিজের হাত দ্বারা আলভির বুকে কিলঘুষি মারতে লাগলো। আলভি একটা হতাশার শ্বাস ফেলে অন্য হাত দ্বারা অলির দুহাত চেপে ধরলো। হানিবি, আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না, বুঝলে? তোমার চোখের এক ফোঁটা জল আমাকে 100 বার মেরে ফেলার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে। অলি ছটফট করতে লাগলো, তবে আলভির মতো সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাই স্বাভাবিক। লোকটার সামনে তার নিজেকে নিতান্তই শিশু বলে মনে হচ্ছে। আলভি অসহায় কণ্ঠে বলল, আমার কথা বলার সুযোগ দাও প্লিজ। অলি তাও ছটফট করেই যাচ্ছে। আলভি এবার প্রচন্ড বিরক্ত হয়ে গেল। হানিবি, কেন এমন করছো? আমাকে দেখে ভয় পেও না প্লিজ। আমি তোমার ইচ্ছে করে কিছু করিনি। বোঝার চেষ্টা করো, আমি যা কিছু করেছি সবটাই ভুল করে করেছি। সবকিছুই অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও বলছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো, আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত। তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, আমি সবাইকে ম্যানেজ করব। আলভির কথা শুনে অলির চোখ দিয়ে পানি পড়ে গেল। অলিকে কাঁদতে দেখে আলভি দ্রুত গতিতে অলিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। অলি সারা পাওয়া মাত্রই নিচের চোখ জোড়া মুছে নেয়। তারপর আলভিকে চমকে দিয়ে অলি হেসে ওঠে। অলি হাসছে, কিন্তু আলভি বুঝতে পেরেছে যে অলি অতিরিক্ত ক্রোধের বর্ষবর্তী হয়ে এভাবে হাসছে। আপনি বললেন যে সবটাই নাকি আপনি ভুল করেছেন, কিন্তু আমি তো বলছি সবকিছু আপনার আগে থেকে প্ল্যান করা। আপনি একটা খারাপ লোক। আপনি আপনার বন্ধুকে দিয়ে আমাকে নিজের রুমে নিয়ে গেছেন। আর ওয়েট, আপনার ভাষ্যমতে যদি এটা ভুলই হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা কেন বলছেন? আমি কোন যুক্তিতে আপনার মতো একজন র্যাপিস্টকে বিয়ে করব? অলির শেষ কথাটা কানে পৌঁছানো মাত্রই আলভি রক্ত চোখে অলির দিকে তাকায়। অলির দিকে এগিয়ে যেতে যেতে বলে, হোয়াট ডিড ইউ সে? কেন শুনতে পাননি? আপনি একজন র্যাপিস্ট। আপনি আমাকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। কথাটা শুনে আলভি নিজেকে কন্ট্রোল করতে পারে না। অলির গাল চেপে ধরে। রাগে আলভি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তার শক্ত চিবুক দৃশ্যমান। আলভি শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ইউ লিটল হানিবি, বয়স কত তোমার? অলি রাগি চোখে আলভির দিকে তাকায়। আলভি দাঁতে দাঁত চেপে অলিকে একবার উপর থেকে নিচের অবধি দেখে নিল। তারপর হাসির স্বরে বলে উঠলো, টপস আর স্কার্টে 10 বছরের বাচ্চা লাগতো, এখন শাড়িতে 12 বছরের বাচ্চা মনে হচ্ছে। কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো বলছো। বাই দ্য ওয়ে, আই লাইক ইট। অলি না চাইতেও আলভির হাসির বয়স শুনে অনেক ঘাবড়ে গেল। নিজেকে যতই সাহসী দেখাক না কেন, পরিশেষে সে তো একজন 15 বয়সী বাচ্চা মেয়েই। আলভি ঘাড় কাত করে অলির দিকে তাকালো। দরজা এক হাত টেকিয়ে অলিকে বন্দি করে নিল। অলি একটা ঢোক গিলে বলে ওঠে, আপনি সরে যান, নইলে আমি চিৎকার করব। আলভি অলির মাথার কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগে, তাই নাকি? করো চিৎকার, করো, আই ডোন্ট কেয়ার। তুমি যদি সবাইকে জানাতে চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর সবকিছু জানার পরে কি হবে সেটা জানো নিশ্চয়ই। হ্যাঁ, মান সম্মান রক্ষার্থে হলেও তোমাকে সবাই আমার হাতে তুলে দেবে। তারপর তুমি কোথায় পালাবে হানিবি? আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন। আপনি যতবার আমাকে এই নামে ডাকবেন আমার প্রচন্ড ঘেন্না হয়। আলভি ব্রুকুসকে অলির দিকে তাকায়। অলি আর হানিবি অর্থ তো একই, তাহলে শুনতে খারাপ লাগে কেন? ওহো, আই সি। এটা ওই শারীরিক সম্পর্কের মতো, তাই না? বিয়ের পর করলে পবিত্র, আর বিয়ের আগে করলে ধর্ষণ। ওকে হানিবি, আমি তোমাকে বিয়ের পরই এই নামে ডাকবো। অলির হাত পা কাঁপছে। লোকটার কথাগুলো যেন বিষের মতো তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। সেই সাথে তার প্রচন্ড রাগ আর ঘৃণাও কাজ করছে। আলভি হঠাৎ করে অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। অসম্ভব, আমি মরে যাব, তবুও আপনাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নিব। অলির কথাটা শুনে আলভি স্তব্ধ হয়ে গেল। অলিও এই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অলি চলে যেতেই আলভি রেগে মেগে দরজার উপরে ঘুষি দিল। বাড়ির বাগানের পুরোটা অংশ ঘিরে গায়ে হলুদের ফাংশনের জন্য ডেকোরেট করা হয়েছে। ঈশা আর উর্মিলা চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ হলো। উর্মিলা বলে ওঠে, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে রে। ঈশা কাঁদো কাঁদো মুখে বলল, আমার এবার কান্না পাচ্ছে। তোর কান্না কেন পাচ্ছে শুনি? পেছন থেকে কারো কথার আওয়াজে ঈশা আর উর্মিলা পেছনে ফিরে তাকায়। সামির ভ্রুকুসকে ওদের দিকে তাকিয়ে আছে। উর্মিলা একটা হাসি দিয়ে চলে যেতে নিলেই ঈশা তার হাত ধরে ফেলে। আপু যাচ্ছিস কেন? আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। উর্মিলার কথা শুনে সামির হালকা কেসে বলল, তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি? উর্মিলা বলতে লাগলো,
আর বলো না সামির ভাই, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে। ও বলেছে এখানে নাকি চকলেট দেওয়া হচ্ছে। উর্মিলার কথাগুলো শুনে সামির হেসে উঠল। তোদের সাথে প্র্যাঙ্ক করা এত সহজ, আগে জানতাম না রে। এদিকে দিহান বাড়ির ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না। আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? না, বাড়ির নাম তো ঠিকই আছে। আমার স্পষ্ট মনে আছে এই বাড়িতে আলবির সাথে একবার এসেছিলাম। তাহলে চারদিকে এত শান্ত কেন? বিয়ে বাড়িতে এত শান্তি মানায় নাকি? এর চাইতে তো হসপিটালের চিৎকার চেঁচামেচি বেশি। দিহানের ভাবনার মাঝে আসমা বানু ড্রয়িং রুমে আসেন। দিহানকে দেখে এগিয়ে এসে বললেন, আপনি কি কাউকে খুঁজছেন? দিহান ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল, হ্যাঁ আসলে আমি অভির বন্ধু। এটা ওর বাড়ি না? আসমা বানু অভি নামটা শুনে চিনতে পারলো না। আমি তো এই বাড়িতে অতিথি, তাই সবার নাম আমি জানি না। আপনি বসুন, আমার বোনকে ডেকে দিচ্ছি। আসমা বানু চলে যেতে নিলেই দিহান বলে ওঠে, অভি মানে আমি আলফির কথা বলছি আন্টি। ওকে তো চেনেন তাই না? ওই যে রাগী দেখতে লম্বা করে ছেলেটা, যে সারাক্ষণ মুখটা পেঁচার মতো করে রাখে, সেই ছেলেটা। দিহানের কথা শুনে আসমা বানুর ভীষণ হাসি পেল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আলফি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। দিহান ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়ার পুরো 83 ঘন্টা 23 মিনিট পর তোকে দেখলাম। আমি তোকে অনেক মিস করেছি দোস্ত। রিফাত কোথায়? ওকে ডাক, শালারে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ফোনটাকে কি করে রেখেছে কে জানে। আলভি মুখে কিছু না বলে দিহানকে সরিয়ে দিল। দিহান ব্রুকুসকে তাকালো। তোর মুখটা সবসময় এরকম না করে রাখলেও তো পারিস। আলভি কিছু বলতে চাইলে আসমা বানুর জন্য বলতে পারে না। এমনি সকালবেলার ঘটনার জন্য আলভি অনুতপ্ত। নিজেকে তাদের সামনে আরো খারাপ বানাতে চাইছে না। আলভি উল্টোর দিকে ঘুরে উপরে চলে যায়। দিহান ও আলভি পিছে পিছে যায়। অলি স্টেজের সামনে গিয়ে দাঁড়াতে উর্মিলা আর সামিরা তার পাশে এসে দাঁড়ায়। সামিরা অলিকে দেখে বলে, অলি তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে। সামিরার কথা শুনে অলি নিজের ঠোঁটে হাত দেয়। তার মানে আলবি যখন তার মুখ চেপে ধরেছিল তখনই এমনটা হয়েছে। তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে। অলি নিজের লিপস্টিকটা ঠিক করতে লাগলো। ঈশা নিজে থেকে কাপড় দিয়ে সেটা ঠিক করে দেয়। সামিরা এবার বলে ওঠে, অলিকে সব অবস্থাতেই সুন্দর লাগে। লিপস্টিক লেপটে যাওয়ার পরেও কত কিউট লাগছিল। আমার তো এখনই ভয় পাচ্ছে অলির বিয়ের সময় না জানি ওর জন্য ছেলেদের কত বড় লাইন লাগবে। অলি ফেল ফেল চোখে সামিরার দিকে তাকিয়ে থাকলো। এসব বললো না সামিরা আপু, আমি কখনো বিয়ে করব না। সামিরা হাসলো। তারপরে স্টেজে বসে থাকা তিশাকে দেখিয়ে বলল, তিশা ছোট থেকে বলতো সে কখনো বিয়ে করবে না, কিন্তু দেখো আজ সেই তিশারও বিয়ে হয়ে যাচ্ছে, তাও আবার ওর ভালোবাসা মানুষের সাথে। ঠিক তেমনি আমিও তো ছোটবেলায় বলতাম বিয়ে করব না, কিন্তু এখন আমারও বিয়ে হয়ে গেছে। তার উপর আমার একটা মেয়েও আছে। সামিরার কথা শুনে ঈশা আর উর্মিলা নীরব রইল। কিন্তু অলি বলে উঠলো, আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি কখনোই বিয়ে করব না। সামিরা আবারও হেসে উঠলো। আমাদের মায়েরাও যদি এগুলো ভাবতো তাহলে হয়তো আমাদের কোনোদিন জন্মই হতো না। বুঝলে অলি, মেয়েদের জীবনটাই এমন। বিয়ের আগে বাবা মাই সব, কিন্তু বিয়ের পর মেয়েদের সবকিছু স্বামী নামক পুরস্কার হয়ে যায়। ঈশা বলে, সামিরা আপু বাদ দাও, অলি ছোট এখন, এত কিছু ওর না বুঝলেও চলবে। কথাগুলো শুধু আমি অলিকেই বলিনি, তোকে বলেছি। আমার তো মনে হচ্ছে অলির চাইতে তুই বেশি অবুঝ ঈশা। অলিকে তো বোঝানোর মতো কেউ নয়, কিন্তু তোর তো আছে। তুই কেন তার কথা বুঝতে পারছিস না? সামিরার কথা শুনে ঈশা অবাক চোখে তার দিকে তাকায়। সামিরা সরাসরি বলে ওঠে, আমার ভাইটাকে এভাবে কেন অপেক্ষা করছিস বলবি আমাকে? তুমি এসব কি বলছো সামিরা আপু? আমি কি বলছি সেটা বাড়ির সবাই বুঝতে পারে, কিন্তু তুই বুঝিস না, সেজন্যই তো অবশ বললাম তোকে। ঈশা আর সামিরার কথা শুনে উর্মিলা মিটমিটিয়ে হাসছিল। অলির তো মনোযোগ তিশার সামনে রাখা ফুলগুলোর দিকে, যার মানে অলি শুধু নামই অলি নয়, কাজে অলি। ফুল তার ভীষণ প্রিয়। অলি বেশি কিছু না ভেবে স্টেজে উঠে তিশার পাশে গিয়ে বসলো। তারপর তিশার উদ্দেশ্য বলল, তিশা আপু এই গোলাপ ফুলগুলো দিয়ে তুমি কি করবে? তিশা হাসি মুখে বলল, কিছুই করব না, মনে হয় স্টেজ সাজানোর পর বাড়তি ছিল, তুই নিবি? আলী উপরে নিচে মাথা নাড়ালো। আচ্ছা ঠিক আছে নে তুই। তিশা বলার মাত্রই অলি ফুলগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে লাগলো। অন্যদিকে আলভি সিগারেট ফুঁকছে। তার সামনে দিহান রেগে গজগজ করছে। আলভি রিফাত যা যা করেছে সবকিছুই দিহানকে বলেছে। সেগুলো শোনার পরেই দিহান ভীষণ রেগে গেছে। ও এরকম কিছু করেছে সেটাতে আমি অবাক হচ্ছি না, কিন্তু তাই বলে তোর সাথে এমনটা করেছে আমি ভাবতেই পারছি না। ও অলিকে চেয়েছিল, আমি না বলেছিলাম, আর সেটার কারণেই বলছিলাম। কিন্তু তারপরে ও অলির দিকে খারাপ নজর দিয়েছে। ওর কলিজা কত বড় হয়ে গেছে, এত কিছু পরেও বন্ধু ভেবে ক্ষমা করে দিয়েছে। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাছাড়া ওকে আমি সাথে আনতেও চাইনি। আমি জানতাম মেয়ে দেখলে ওর হুঁশ থাকে না, তারপরে জোর করে এলো। কিন্তু ও এরকম কিছু করবে আমি কখনো কল্পনাও করিনি। দিহান একটা শ্বাস ত্যাগ করে বলল, অভি রিফাত তোকে হিংসা করতো, কারণ ফাইনাল এক্সামে তুই ওকে হেল্প না করার কারণে ও ফেল করেছিল।
আর ওর ডক্টর হওয়ার স্বপ্নটাও ওইখানেই শেষ হয়ে গিয়েছিল। অজুহাত দিস না দিহান, ও যেটা করেছে সেটার জন্য আমি কখনোই ওকে ক্ষমা করতে পারবো না। আর সেই সময় আমি ওকে হেল্প করিনি, কারণ ডক্টর নিজের যোগ্যতায় হতে হয়। মানুষের জীবন কোনো ছেলে খেলা নয় যে যেমন খুশি তেমন করে MBBS ডিগ্রি অর্জন করে ডক্টর উপাধি নিয়ে বের হয়ে অসুস্থ মানুষদের ট্রিট করবে। ওকে আমি আগেই বলেছিলাম যে সুযোগ থাকলেও আমি কোনোভাবেই ওকে হেল্প করব না। রিফাত সেটা মানতে পারেনি। তারপর তো তুই জানিসই যে এক্সামে ফেল করার পর ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গিয়েছিল। এসব কিছুর পরেই তো ও মেয়েদের সাথে শুধুই ছেলে খেলা শুরু করেছে। শালা তাই বলে ও আমার সাথে এমনটা করবে? ওর গার্লফ্রেন্ডকে কি আমি যেতে বলেছিলাম নাকি আমার সাথে পালিয়েছিল? দিহান সাহস জুগিয়ে বলল ওর গার্লফ্রেন্ড ওর চাইতে তোকে বেশি পছন্দ করত। চুপ করে, ভালো লাগছে না? ও এসবের মাঝে অলিকে ক্যান্টিনে আনলো, ওর কি দোষ ছিল? দিহান শ্বাস ফেলে বলল আমি একবারও বলিনি যে রিফাত ঠিক করেছে। আমার তো ওর কথা ভাবতেও ঘৃণা করছে। আমার জাস্ট ইচ্ছে করছে ওকে গলা টিপে মেরে ফেলতে। তাহলে ভাব আমার কেমন লাগছে। আচ্ছা তুই বা কিরকম একটা বাচ্চা মেয়ের প্রতি তোর ফিলিংস কাজ করেছে কেমনে? এত এত মেয়েদের রিজেক্ট করে শেষে কিনা একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়লি। আলফি সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটা ডাস্টবিনে ফেললো। আমি জানি না কিভাবে কি হয়েছে, তবে ওকে আমি প্রথম দেখি ওর প্রেমে পড়ে গেছি। আর গত রাতে ঘটনার পর তো আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। যেহেতু তুই মেয়েটার ভালোবেসেই ফেলেছিস, তাহলে এত চিন্তা করার কি আছে? ওর বাবা মাকে বলে বিয়ের প্রস্তাব পাঠা। দিহানের কথা শুনে আলবি মাথা গরম হয়ে গেল। অলির কথাগুলো আবারও তার মনে পড়লো। ও আমাকে বলে দিয়েছে আমাকে বিয়ে করবে না, আর সেই সাথে আমাকে আরো অনেক উল্টাপাল্টা কথা বলেছে। আরে ও বাচ্চা মেয়ে, ওর কথা নিয়ে বসে থাকিস না। ওর কথা শুনলে তোর ওকে বাচ্চা মেয়ে বলে মনেই হবে না। তাছাড়া আমি ওকে জোর করতে পারবো না, ও যা চাইবে তাই হবে। আমি কোনো রিস্ক নিতে চাই না। আরে এতে রিস্কের কি আছে? আলবি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের সিল্কি চুলগুলো টেনে ধরে চোখ বুঝলো। তারপর গম্ভীর স্বরে বলে উঠলো, ও বলেছে আমার মতো রেপিস্টকে বিয়ে করার আগে ও দরকার হলে বিষ খেয়ে মরে যাবে। কথাটা শুনে দিহান একটা বড়সড় ধাক্কা খেলো। বাচ্চা মেয়েটা তোকে এগুলো বলেছে? ও মাই গড। তাদের দুজনের কথার মাঝেই স্বামী দরজায় নক করে। আলফি আসার অনুমতি দিতেই স্বামী আরো দুইজনকে নিয়ে রুমে আসে। তারপর আলফির দিকে একটা পাঞ্জাবি এগিয়ে দিয়ে বলে, ভাইয়া এটা তোমার জন্য। আজকে আমরা সবাই লাল রঙের পাঞ্জাবি পরেছি। সামির দিহানকে দেখে বেশ খুশি হলো। আরে দিহান ভাইয়া, আপনি কখন আসলেন? সামির আরেকটা পাঞ্জাবি আনার জন্য একজনকে ইশারা করলো। আলফি একটা শ্বাস ফেলে পাঞ্জাবিটা নেড়ে চেড়ে দেখলো। এটা পড়তেই হবে। ভাইয়া প্লিজ পড়ো। আর রিফাত ভাইয়া এভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন বলতো? রিফাতের কথা শুনে আলফি ভীষণ রেগে গেল। আলফি রাগের বসে হাতে থাকা পাঞ্জাবিটা মুষ্টিবদ্ধ করে নিল। দিহান পরিস্থিতি সামলাতে বলে ওঠে আসলে ওর জরুরি কাজ ছিল, সেই জন্য চলে গেছে। সামির আর কথা বাড়লো না। কিছুক্ষণ পর সে আরেকটা পাঞ্জাবি দিহানকে দিয়ে বলল, দিহান ভাই এটা আপনার জন্য, আপনারা রেডি হয়ে নিন, আমরা আসি। সামির বাকিদের নিয়ে চলে গেল। সামির আর দিহান লাল রঙের পাঞ্জাবি পরে রেডি হয়ে নিল। দিহান মস্করা করে বলল, চল, আমাদের না হওয়া ভাবিকে দেখার জন্য আমি অস্থির হয়ে আসছি। দিহানের কথা শুনে আলবি রাগে চোখে দিহানের দিকে তাকায়। এই দেখ, আমি তো মজা করেছি, এভাবে তাকাচ্ছিস কেন? দিহান আর আলবি ফাংশনের জায়গায় চলে গেল। সাউন্ড বক্সে গান বাজছে। অলির এই শব্দ ভালো লাগছে না। এই শব্দের জন্যই কালকে এত চিৎকার করার পরেও তার সেই চিৎকার কেউই শুনতে পায়নি। রাত 11টা বাজতেই সবাই এক এক করে তিশার গায়ে হলুদ ছোঁয়ালো। আলবি তো শুরু থেকে শেষ অবধি অলির দিকে তাকিয়েছিল। অলিকে শাড়িতে খুব সুন্দর লাগছে। সে এই ফিলিংস গুলো আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করছে। একটা বাচ্চা মেয়ের প্রতি এই ধরনের ফিলিংস আসা মোটেও যুক্তিযুক্ত নয়। অলি একটু পর পর আলবির দিকে রাগি চোখে তাকাচ্ছে। আলবির চাহনি দেখে তার গা চলে যাচ্ছে। ইচ্ছে করছে গিয়ে দু চোখ গলিয়ে দিতে। শুধুমাত্র নিজের ফ্যামিলির মান সম্মানের কথা চিন্তা করে এত বড় শয়তান লোকটাকে অলি কিছুই বলতে পারলো না। গায়ে হলুদের পর্ব শেষ হতেই সবাই আলবিকে ঘিরে বসে, কারণ সবাই জানা আলবি অনেক ভালো গান গায়। গত রাতে আলবির শরীর খারাপ ছিল, তাই আর কেউ জোর করেনি। তারপর তো একদম উদাও হয়ে গিয়েছিল। রিফাত অবশ্য বলেছিল যে অলির শরীর খারাপ, সে রেস্ট নিচ্ছে আর তাকে বিরক্ত করতে নিষেধ করেছে। ভাইয়া তাড়াতাড়ি গান শুনিয়ে দাও, তাহলে আমরাও তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দিব। ইচ্ছার কথা শুনে আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকালো। অলি তিশার পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আসতে। উর্মিলা বলে উঠলো, কি হলো ভাইয়া, একটা গান গাইয়ে দাও। তোমরা চাইলে আমি গান গেয়ে শোনাতেই পারি। দিহানের কথা শুনে উর্মিলা সহ বাকি সবাই দিহানের দিকে তাকায়। সামির বলে ওঠে, আপনিও গান গাইতে পারেন ভাই? উর্মিলা মুখ পাকিয়ে বলল, পারে তো, সারের মতো চিল্লাতে। শুনুন, আপনি গান গাইতে পারলেও আমরা আপনার গান শুনতে পারবো না। আর আপনি এসেছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তার মানুষ, যান গিয়ে বরং রোগীকে কোলে নিয়ে বসে থাকুন। দিহান হেসে উঠল, হাসছেন কেন আজব?
কেন হাসছি জানি না, তবে হাসি পাচ্ছে। ঈশা ওদেরকে দুইজনকে থামানোর উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা চুপ করো প্লিজ, ভাইয়া এখানে এসো, গান গাইবে। সবাই একসাথে আলভির দিকে তাকালো, কিন্তু আলভি তো এখনো তার হানিবির দিকেই দেখতে ব্যস্ত। দিহান আলভির বাহু ঝাঁকিয়ে বলে, গানকে উদ্ধার কর, জার্নি করে এসেছি, ঘুম পাচ্ছে। আলভি একটা শ্বাস টেনে বলল, আমি গান টান গাইতে পারি না, ভুলে গেছি, এমনি মন মেজাজ ভালো নেই, আমি নিজের রুমে গেলাম, তোরা এনজয় কর, গুড নাইট। আলভি চলে যেতেই অলি গিয়ে ঈশার পাশে বসলো। এতক্ষণ আলভি ছিল বলেই সে দূরে ঈশার কাছে বসেছিল। আলভি পেছন ফিরে অলিকে ঈশার কাছে বসতে দেখে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। পরদিন সকালবেলা আলভি নিজের রুমে বসে আসতে তিহান তার রুমে এসে বলল, কিরে, কেউ ডাকার আগে তোর ঘুম ভেঙে গেছে? আমি এখনো ঘুমাইনি। আলভির কথা শুনে তিহান চমকে তাকালো, দেখলো আলভির চোখ লাল হয়ে আছে। তিহান আলভির সামনে এসে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? রাতে আমি যখন তোর সাথে ঘুমাতে চাইলাম তখন তুই বললি যে তুই নাকি বেড শেয়ার করলে ঘুমাতে পারিস না, এসব বলে আমাকে বের করে দিলি। তারপর কেন ঘুমাতে পারিসনি? ভালো লাগছে না, অলিকে সারা কিছুই ভাবতে পারছি না। আই থিঙ্ক শি ইজ গেটিং অন মাই নার্ভস। তিহান আলভির পরিস্থিতি বুঝতে পারলো, সেও একসময় এরকম পরিস্থিতিতে পড়েছিল, যদিও এখনো মাঝে মাঝেই তার এরকমটা হয়। উর্মিলার সাথে কথা না হলেই সে পাগল প্রায় হয়ে যায়। গত 2 দিন উর্মিলার সাথে কথা না হওয়াতে সে কিভাবে ছিল সেটা শুধু সেই জানে। যদিও উর্মিলা তাকে শুধুমাত্র নিজের বন্ধু মনে করে কথা বলে। আর দিহানও এখন অবধি প্রপোজ করেনি। দিহান কিছু বলতে চাইলে আলভি থামিয়ে দিয়ে বলে, কিছু বলিস না, যা এখান থেকে। দিহান উঠে বেরিয়ে গেল। দুপুরের দিকে তিশার বিয়ের বরযাত্রী আসলো। তারপর সমস্ত নিয়ম কানুন মেনে তিশার বিয়ে হয়ে গেল। তিশার বিদায়ের সময় তিশার মা আমিনা খাতুন কাঁদতে কাঁদতে জ্ঞান হারালেন। তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়লেন। অলির কান্নাকাটি দেখতে ভালো লাগে না, তাই সে সবার অগোচরে সাথে এসে দাঁড়ালো। তখনই হঠাৎ করে আলভি অলির পাশে এসে দাঁড়ায়। আলভিকে দেখে অলির মেজাজ খারাপ হয়ে যায়। সে উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলে আলভি অলির হাত ধরে অলির নিজের কাছে নিয়ে আসে। কি করছেন, ছাড়ুন আমাকে, আপনার সাহস অতিরিক্ত, আপনি এত কিছু পরেও আমাকে স্পর্শ করছেন। আলভি অলির দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করলো। চুপচাপ দাঁড়ালে স্পর্শ করবো না, নাড়াচাড়া করলেই তোমাকে স্পর্শ করতে বাধ্য হব। অলির মেজাজ বিগড়ে গেল। সে আলভির থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। বৃথা চেষ্টা করে এনার্জি ওয়েস্ট করো না, হাত ছাড়াতে পারবে না। তার চাইতে 5টা মিনিট স্থির হয়ে দাঁড়াও, আমি তোমাকে দেখবো আর কিছু কথা বলবো, তারপর তোমাকে যেতে দেবো, প্রমিস। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনার চেহারা দেখলেও আমার বমি আসে। অলির কথা শুনে আলভি অলিকে রেলিং এর সাথে চেপে ধরলো। তো হে, আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।